Mirchi presents Friday Classics. Friday Classics. মির্চি ফ্রাইডে ক্লাসিক্স নিয়ে এলো বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে উঠবে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স। তোমার কাজ তো ঘরে বসে মুখে শশা ঘষা, না হলে চুলের যত্ন নেওয়া। সে না হয় 2 মিনিট পরে করো। কেন আমার এমন একটা জায়গাতে জন্ম হলো? এসে গেছে মিস্টার এন্ড মিসেস লুওজেল এসে গেছে। এমন করে চিৎকার জুড়লে তোর ম্যাডাম যে ভয় পেয়ে যাবে। ভয় কেন পাবে? আমি কি গ্যাংস্টার? তুমি একটি আস্ত গলিয়াত। এই কি হলো? ডেজি কি হলোটা কি? আর কি হলো বল? কি নেই? আজকের গল্প ফরাসি লেখক গিদ মোপাসর রচনা অবলম্বনে দ্য নেকলেস। ফরাসি কবি, ঔপন্যাসিক ও গল্পকার গিদ মোপাসকে ফরাসি প্রুশীয় যুদ্ধের কারণে নৌবাহিনীতে যোগ দিতে হয় এবং পরবর্তী দীর্ঘ 8 বছর তিনি সিভিল সার্ভেন্ট হিসেবে ফ্রান্সের নৌ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ অনেক পরে 1880 সালে একটি কাব্যগ্রন্থের মাধ্যমে। তবে ফাদার অব দ্য শর্ট স্টোরি হিসেবেই তিনি সব থেকে বেশি প্রসিদ্ধ। গিদ মোপাসর অন্যতম জনপ্রিয় ছোট গল্প দ্য নেকলেস প্রথম প্রকাশিত হয় 17 ফেব্রুয়ারি 1884 সালে। তাহলে আসুন আমরা শুনি অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া অপূর্ব রূপসী মাতিলদের চাওয়া ও পাওয়ার পরিণতির গল্প দ্য নেকলেস। পুনর্কথন রুদ্ররূপ মুখোপাধ্যায়, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস। নমস্কার সকলকে। আজ আপনাদের গল্প বলার আসরে এই যে আমাকে ডেকেছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমি নিতান্ত সামান্য মানুষ। আমার কথা শোনবারও যে লোক আছে, এ দুরাশা আমি করিনি কখনো। আসলে আমার নিজের তো তেমন কিছু বলার নেই। রোজ বিকেলে একটু ওই শজালিজে পার্কে যাই, সেখানে ছেলেমেয়েরা আসে, ওদের আমি নানান রকম গল্প শোনাই। সেখান থেকেই ম্যাডাম লিসার সাথে আমার পরিচয়। কিন্তু তখন যদি জানতাম ও রেডিও অফিসে কাজ করে আর ও সপ্তাহে সপ্তাহে নানান রকমের গল্প বলার আসর সাজায়, তাহলে মোটেই আমি ওর সাথে বকবক করতাম না। তা সেই মেয়ে আমাকে ধরে বেঁধে এনেছে। কি না, আমি যেমন পার্কে বাচ্চাদের গল্প বলি, তেমন আজ রেডিওতে আপনাদের গল্প শোনাতে হবে। আমি যত বলি যে আমার কথা কেউ শুনবে না, আমি তো বাজে বকি, সে নাচড় বান্দা। বেশ, তবে কি যে বলি। আচ্ছা, আজ আপনাদের সকলকে আমি একটা মেয়ের গল্প শোনাবো। ভাবছেন তো মেয়েটির নাম কি? ধরে নিন তার নাম মাতিলদ। মাঝে মাঝে বিধাতার ভুলে মানুষ ভুল জায়গায় জন্মে যায়, তাই না? বা অন্তত তারা সেটা মনে করে। আমার আজকের গল্পের মেয়েটি এমনটাই মনে করত। সে ভাবত সে ভুল পরিবারে এসে গেছে, কারণ আর কিছুই না, তার চোখ ধাঁধানো রূপ। তার চোখ ওই মবলা পাহাড়ের উপরে জমে থাকা মেঘের মতো গভীর আর নরম। তার ত্বক মোলায়েম মাখনের মতো ধপধপে ফর্সা, সুন্দর। তার চুল যেন সেই কবির ভাষায় সিয়াম লেকের ঢেউ। তা এ হেন সুন্দরী রূপসীর জন্ম হলো এমন এক পরিবারে যেখানে সবাই কেরানি। অপরের চাকরি করা, আদেশ তামিল করা আর গরমিল হলে বাবুর বকাবকিকে মুখ বুজে মেনে নেয়া কেরানি। মাস শুরুর মাইনে 8 মাসেই প্রায় শেষ করে বাকি মাস বিধাতাকে দুষে দুষে চলাটাই যে পরিবারের দস্তুর, সেই পরিবারে জন্মেছিল আমাদের এই মেয়ে।
নাম ওই যে বললাম, ম্যাথিল্ড। মাতিল্ড, মাতিল্ড! ওহ, ডেকে ডেকে যে গলা চিরে গেল। গেল কোথায় মেয়ে? মাতিল্ড! আহ মা, দেখছো তো আমি কাজ করছি, কেন জ্বালাতন করছো? তোমার কাজ তো ঘরে বসে মুখে শশা ঘষা, না হলে চুলের যত্ন নেওয়া। সে না হয় 2 মিনিট পরে করো। আমি রান্নাটা বসিয়ে এসেছি, একটু দেখো যেন লেগে না যায়। আমি ততক্ষণে কাপড়গুলো মেলে আসি। হ্যাঁ মা, আমি এখন এই গরমে কিচেনে দাঁড়িয়ে থাকবো? দাঁড়াবে কেন? তোমার এত সার্ভেন্ট, সার্ভিস বয়, বেয়ারা, হেল্পার সব ঘর জুড়ে আছে। তুমি তো ভিখিরির ঘরে রাজার বেটি। তুমি সোনার পালঙ্কে শুয়ে থাকো, শুধু মা চোখ বুঝলে চার্চে গিয়ে 2টো মোমবাতি জ্বেলে এসো। মা কৃতার্থ হবে। মা দাঁড়াও না, আমার কিচ্ছু ভালো লাগছে না মা। উফ মা! কি চাইতো আমাদের ম্যাথিল্ড? সে নিজেও বোধহয় জানতো না, কারণ তার বয়সের আর 5টা মেয়ে তো এইসবই কাজ করত। ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, রান্নায় মাকে সাহায্য করা। কিন্তু সেই সব অতি স্বাভাবিক কাজ করতেও আমাদের মেয়েটির খুব অসুবিধে হতো। কি চাইতো সেই মেয়ে? আমার ভালো লাগে না এই বাড়ি, এইসব লোকজন, এই ব্যবহার, এই চিৎকার করে কথা বলা, ব্যাকিয়ার্ডে বসে ঝগড়া, এর নামে ওর নামে কুটকাচালি, ঝুলকালি মাখা কিচেন, অন্ধকার ছোট ছোট বাড়ি। কেন আমার এমন একটা জায়গাতে জন্ম হলো? আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি বদলে গেছি। হয়তো আমার মা, আমার বাবা আমার আসল মা বাবা নয়। আমি হয়তো খুব বড় লোকের বাড়ির মেয়ে। আমাদের বিরাট বাংলো বাড়ি, বাড়ির সামনে সার সার দামি গাড়ি, আমার চাকররা সব ইউনিফর্ম পরে থাকে। আমি সকালে ব্রেড, বাটার, সসেজ আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট করি। সব দামি দামি জামা কাপড় পরি, দামি দামি সাবান দিয়ে বাথটবে স্নান করি। ইস, এই দেওয়ালটা দেখো কেমন রং চটা, ঘরগুলো অন্ধকার। না না, আমি কিছুতেই এই বাড়ির মেয়ে হতে পারি না। কিন্তু এখন আমি কি করব? জন্ম যেখানেই হোক তা তো খুঁজে বের করা যাবে না। এখন আমার একটাই স্বাদ, আমার বিয়েটা কোনো বড় লোকের সাথে হোক, যার বড় বাড়ি থাকবে, বড় বড় গাড়ি থাকবে, অনেক টাকা থাকবে, বিশাল বিশাল ঘরে টিক কাঠের বড় বড় আসবাব থাকবে, ঘরে মার্বেলের মূর্তি থাকবে, আসল সিল্কের পর্দা ঝুলবে বড় বড় জানলায়, ব্রঞ্জের ঝাড়বাতির নিচে বিরাট এক আরাম কেদারায় আমি শুয়ে থাকবো। আর চাকর বাকরেরা ইউনিফর্ম পরে রোজ সকাল সন্ধ্যেবেলা নিয়ম করে আমার ঘরে এসে আরবের পারফিউম স্প্রে করে যাবে। ডিয়ার গড, তুমি আমায় কিছুই তো দাওনি। আমার বাবা মা গরিব, তাদের জীবনে কোনো শখ আহ্লাদ নেই, জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আমাদের এই 2 কামরার ছোট্ট বাড়ি, কালো কালো দেওয়াল, ভাল লাগে না আমার। আমার বর যেন বড় লোক হয়। তা যদি নাই হবে, তাহলে আমায় এই রূপ কেন দিয়েছো বলো? ঈশ্বর, তুমি কি শুনছো? এই ঈশ্বর মহাশয় বা মহাশয়া ভারী মজাদার। ওর নিজের সব গোছানো পরিকল্পনা, সব ঠিক করা, তবু আশা নামের একটা বাজে জিনিস উনি আমাদের মনের মধ্যে রেখেছেন সারাক্ষণ। আমরা যাই করি না কেন, কোথাও যদি কোনো ভুল হয়, আমরা মনে মনে ভাবি ঈশ্বর সব ঠিক করে দেবেন, উনি থাকতে চিন্তা কিসের। কথায় আছে না, আশায় বাঁচে চাষা। সরি, অন্য প্রসঙ্গে চলে গেছি। আসলে আমি মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি। হ্যাঁ, তা যে কথা হচ্ছিল, আমাদের মেয়েটি ঈশ্বরকে ডেকে বলল তার যেন বড়লোক বর জোটে, আর তিনি
তিনি কি বললেন? ম্যাথিল্ড, শুনছিস? এদিকে আয় তো মা একবার। কি বাবা? এই ছবিটা দেখ তো। কিসের ছবি বাবা? আরে দেখি না, এই নে। উমা, এ তো একটা ছেলের ছবি। ভালো করে দেখ তো মা, এই ছবির ছেলেটাকে তোর পছন্দ কিনা। কিন্তু কেন? বাবা, কি মেয়ে রে বাবা! ওরে পাগলি, ভালো করে ছবিটা দেখ। এর সাথে তোর বিয়ে। এই তুমি চলো। কেন? অফিস থেকে তেতেপুরে এসেছো, তোমায় একটু খাবার বানিয়ে দিই। চলো চলো। হ্যাঁ চলো। বিয়ে? আমার বিয়ে? যাক, বাবা মা গেছে, এবার দেখি ছবিটা ভালো করে। বারে, একে তো দেখতে বেশ ভালো। কি সুন্দর চোখ, কি ফর্সা রং। ছবি দেখে তো মনে হচ্ছে লম্বায়। ছবিটা দেখছি পাহাড়ে কোথাও তোলা। এ তো বেশ দামি জ্যাকেট পরে আছে দেখছি। হাতের ঘড়িটা কি ব্র্যান্ডেড? দেখি তো একটু ভালো করে। না, দেখে কিছু বুঝতে পারছি না। তবে দেখে তো বেশ বড়লোকই মনে হচ্ছে। কি সুন্দর হাসি। মাথায় দেখো, আবার কড্রয় টুপি পরেছে। এ নির্ঘাত কোনো বড় ব্যবসায়ী ছেলে, কিংবা মন্ত্রী, বা কোনো বড় সরকারি অফিসের হেড, বা কোনো ইউনিভার্সিটির প্রফেসর। এর নিশ্চয়ই আমাদের মতো অবস্থা না। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। বুদ্ধি করে আড়ালে ডেকে ভালোই করেছো। মাতিলকে দেখো, ছেলেটার ছবি থেকে চোখই সরছে না। জামাইকে মেয়ের মনে ধরেছে গো। যাক, আমাদের চিন্তা কমলো। কমলো আর কই, একটা মেয়ের বিয়ে মানে বোঝই তো। দেখো, সারা জীবন তোমার হেসেলে দাসীগিরি করেছি, এখন আমার কথা মানতেই হবে। মানে? আমার অমন সোনার টুকরো মেয়ের বিয়ে হবে, যে করেই হোক ধুমধাম করে দিতে হবে। লোকে যেন বলে যে এই হলো বিয়ের মতো বিয়ে, আমার রাজরানীর বিয়ে। আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে। মাতিলদের বিয়ে হয়ে গেল। মেয়ের বাবা নিজের সারা জীবনের সব সঞ্চয় ভেঙে, মেয়ের মা নিজের গয়না খানিক বেচে খানিক রেখে, বাবা ও মা দুজনে মিলেই কিছু ধার করে সত্যি পাড়া জাগিয়ে বিয়ে দিলেন। সাদা সাদা অর্কিডে বাড়ি আর চার্চ সাজানো হলো। সেরা ওয়েডিং গাউন এলো মাতিলদের জন্য। নানা রকমের রান্না হলো গেস্টদের জন্য। আর বাবা যখন মেয়ের হাতে লাল রুবি বসানো রিংটা পরিয়ে দিলেন, মাতিলদ আনন্দে ভাবল এই তো তার দুঃখের দিন শেষ। ঈশ্বরকে যে সে কতবার মনে মনে থ্যাংক ইউ বলল। তারপর এলো নববিবাহিত দম্পতির মুখোমুখি হওয়ার সময়। ক্লান্ত লাগছে? না না। আপনার মানে তোমার বাবা বলেছেন তোমার ডাকনাম নাকি লিলি? হ্যাঁ তো, আরো আছে, এডা, ডেইজি। বাবা, কত নাম! আমার এই ডেজি নামটা খুব ভালো লেগেছে। তোমার হাসিটা খুব মিষ্টি। আচ্ছা, তোমার বাবা মাকে দেখলাম না যে? হ্যাঁ, তোমার বাবা তোমায় কিছু বলেননি আমার ব্যাপারে? না তো, আমি তো শুধু তোমার ছবি দেখেছি, আর কোনো খোঁজও করিনি। ও, শুনেছি তুমি বাইরে থাকো। হ্যাঁ, আসলে আমার বাবা মা কেউ নেই। ও, অনেক ছোটবেলাতেই ওরা চলে যান। আমায় আমার আঙ্কেল আর আন্টি বড় করেছেন। ও, আসলে আমি জানতাম না তো। তুমি কিছু ভেবো না, কিন্তু কোনো দুঃখ করো না, আমি আছি তো। আচ্ছা, আমরা কাল কোথায় যাব? আমার ভিলায়। ভিলা? সেখানে গাড়ি আছে? হ্যাঁ, আছে বই কি, 3টে গাড়ি আছে। 3টে?
হ্যাঁ আর বয় বেয়ারা আছে, সব আছে, তোমার কোনো প্রবলেম হবে না। আর কি আছে বলো? আচ্ছা সেখানে আর কি কি আছে এখনই তুমি সব জেনে নেবে? না না, তবে সেখানে আমার ডেজি এখন থেকে থাকবে, চারিদিক আলো করে। তোমার ডেজি? আমার ডেজি, আমার মর্নিং গ্লোরি। এসে গেছে মিস্টার এন্ড মিসেস লুওজেল এসে গেছে। আরে 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 ডেভিড, করিস কি? এমন করে চিৎকার জুড়লে তোর ম্যাডাম যে ভয় পেয়ে যাবে। না না স্যার, ভয় কেন পাবে? আমি কি গ্যাংস্টার? তুমি একটি আস্ত গলিয়াত। বাবা মা ভুল করে নাম দিয়েছে ডেভিড। নে নে সর, মাতিল্ডকে ঘরে আসতে দে। ওয়েলকাম ওয়েলকাম মাদমোয়াজেল, কোনো চিন্তা নেই, এই ডেভিড সব সময় থাকবে আপনার পাশে। এতদিনে আমার স্যারের ভিলা যেন ভরে উঠেছে, কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুমি যে বলেছিলে তোমার ভিলা আছে, গাড়ি আছে 3টে, অনেক বয় বেয়ারা। হ্যাঁ এই তো আমার ভিলা। আর ওই তো আমার সাধের সেকেন্ড হ্যান্ড পেনি ফার্দিং সাইকেল, পিছনের দরজার পাশে রাখা ওই আর একটা পুরনো টানা গাড়ি, আর এই আমার পা গাড়ি, তিনটে গাড়ি। হ্যাঁ আর আমার এই যে ডেভিড, দেখতে ছোটখাটো হলে কি হবে, একাই 100 মানুষের সমান কাজ করে। কাজ করেন বটে আমাদের স্যার, এখানকার পাবলিক ইনস্ট্রাকশন মিনিস্ট্রিতে অ্যাকাউন্টস রাখেন, একটুও ভুল চুকের উপায় নেই। এই টাউনে সবাই স্যারকে ভালোবাসে, সম্মান করে। আর এখন আপনি এসে গেছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। মাথিল, কি হলো? কি তোমার শরীর খারাপ লাগছে? ম্যাডাম কি হলো? তুমি পাবলিক ইনস্ট্রাকশন মিনিস্ট্রিতে অ্যাকাউন্টস রাখো? হ্যাঁ। আর আর এই 2 কামরার গভর্নমেন্ট কোয়ার্টার তোমার ভিলা? আর আর ওই 3টে তোমার গাড়ি? তুমি হিসেব লেখো, হিসেব। আরে কি মুশকিল, তোমার বাবা তো সব জানেন। আমার বাবা আর উনি খুব ছোটবেলার বন্ধু ছিলেন। মাথিল, তোমার কি আমায় পছন্দ হয়নি? তোমার কোনো কষ্ট আমি হতে দেব না, তুমি দেখো। আমার কোনো কষ্ট তুমি হতে দেবে না, আমি জানি। কেন জানো? কেন? কারণ আমায় কষ্ট দেবার মতো ক্ষমতা উনি কাউকে দেননি। মানে? ঈশ্বর নিজের খেয়াল খুশি মতো আমাদের মেয়েকে নিয়ে গেলেন এক কেরানির ঘর থেকে আর এক কেরানির ঘরে। সে যে স্বপ্নেও ভাবেনি তার ভাগ্যে এই বরাদ্দ আছে। ঈশ্বরকে সে তার বিয়ের সময় কত ধন্যবাদ দিয়েছে, এখন সেসব ভাবলেও তার কান্না পাচ্ছে। সে কোনোদিন ভাবেনি তার এই দশা হবে। হায় রে অদৃষ্ট। না না, এখানেই শেষ না, এরপর এলো খাবার দাবারের পালা। স্যার, ম্যাডাম আসুন, খাবার সার্ভ করে দিয়েছি টেবিলে। মাথিল্ড, মাথিল্ড কোথায়? এই মাথিল্ড, কোথায়? চেঞ্জ করলে? হ্যাঁ হ্যাঁ এসো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ এই তো আমি, চলো হ্যাঁ চলো খেয়ে নি। চলো চলো। এই ডেভিড, হ্যাঁ? আজ কি করেছিস? এই তো স্যার, স্যামন মাছ আর আপনার প্রিয় ডিশ। আহা, জানো তো মাথিল্ড, ডেভিড এই সবজি আর চিকেন দিয়ে স্যুপটা যা দারুণ রাঁধে না। স্যার, আজ আপনাদের বিয়ের জন্য এটা স্পেশাল বানিয়েছি। ম্যাডাম, আপনাকে দিই? হ্যাঁ 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 দাও দাও। এই যে সেরামিকের প্লেট দেখছেন, এইগুলো ভালো কাজের জন্য স্যার গিফট পেয়েছিলেন মিনিস্ট্রির বসের থেকে, এই তো আগের মাসে। আমাদের স্যার এত ভালো ম্যাডাম। এই তুই যা তো, ডিনারের সময় বেশি বকবক করিস না। ওকে স্যার। মাথিল্ড, তোমার ভালো লাগছে তো? হ্যাঁ তো, খুব খুব ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। কোথায় ভেবেছিলাম চকচকের উপর ডিনার সেটে রোস্টেড টার্কি থাকবে, চারপাশে মোটা গালিচা বিছানো থাকবে, আর দেওয়ালে লাভলি ওয়ালপেপার, আর মোমবাতির মধ্যে একটু কর্পূর দেওয়া থাকবে, ঘরে একটা মিষ্টি গন্ধ আনার জন্য। ফিস ফিস করে কথা বলবে ডিনারে সবাই, আর ট্রাউট কিংবা কোয়েল সার্ভ করে দেবে বাটলার সার্ভার। কেন কেন আমার এমন কেন হলো? কেন কেন কেন?
এইভাবেই দিন চলছিল। মাতিল্ড মেনেই নিয়েছিল ওর জীবনে আর এর থেকে বেশি কিছু হবে না, এমনই ব্যর্থ ও নিকৃষ্ট জীবন কাটাতে হবে ওকে। এই গরিব জীবনও মেনেই নিয়েছিল। তারপর একদিন এলো একটা সুযোগ, একটা ইনভিটেশন মিনিস্ট্রির বস আর তার স্ত্রীর বিবাহ বার্ষিকীতে। ডেজি, মাতিল্ড, আরে কই, কোথায় গেলে? হ্যাঁ, এই তো ডেভিডকে ডিনার বানাতে হেল্প করছিলাম। আরে দারুণ খবর আছে, দারুণ খবর। কি বলো? গেস করো দেখি, গেস করো। এই তোমার প্রমোশন হয়েছে, মাইনে বেড়েছে? আরে ধুস, না না না, সেসবের অনেক দেরি। তবে এই কার্ডটা দেখো। এটা কিসের কার্ড? আহা দেখোই না। কি হলো, একটু জোরে পড়ো, আমিও শুনি। পাবলিক ইনস্ট্রাকশন মিনিস্টার জর্জ রাপনিউ আগামী সোমবার 18 জানুয়ারি সন্ধ্যায় ওদের বাসভবনে সস্ত্রীক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আপনি এলে উনি বাধিত হবেন। প্রতি মসিও অ্যান্ড মাদময়েজেল লোয়াজেল। ভাবতে পারছো কি প্রেস্টিজের ব্যাপার? অফিসের সবাই না বড় বড় চোখ ঘুরিয়ে দেখছিল জানো। স্যারের খাস চাকর এসে আমার হাতে সকলের সামনে এই ইনভিটেশনটা দিয়ে গেল। স্যার নিজে আমাদের নাম লিখে আমাদের যেতে লিখেছেন। এই অনুষ্ঠানে আমাদের মতন সামান্য চাকুরিজীবীর থাকার কথাই নয়। আরে আর কি হলো, তুমি এরকম চুপ করে গেলে কেন? আমি তুমি কি করতে বলো? ওমা, এই আবার কিরকম কথা? আহা, তুমি তো কোথাও বেরো না, এটা তো একটা বিরাট বড় সুযোগ, তাই না? কতটা সম্মানের। এমন অনুষ্ঠানে সকলেই যেতে চায়। আর আমাদের মতো ক্লার্কদের কেই বা নেমন্তন্ন করে বলো? আমাদের অফিসের সব বড় বড় বসেরা আসবেন ওখানে। ও, তা আমায় তুমি ওখানে কি পরে যেতে বলছো বলো? ডেজি, কেন এমন করে বলছো বলো? যে ড্রেসটা পরে সেবার থিয়েটারে গেছিলে ওটা পরেই যাবে। তোমায় তো বেশ সুন্দরও লাগে ওটায়। কি, আরে কি হলো, তুমি কাঁদছো? আচ্ছা কি হলো বলো, বলো কি হলো? কিচ্ছু না, আমার কোনো ভালো ড্রেস নেই। শোনো, আমার কোনো ভালো পোশাক নেই, তাই আমি এই অনুষ্ঠানে যেতে পারবো না। আরে তুমি বরং তোমার কোনো সুন্দরী বান্ধবীকে নিয়ে যাও, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, শান্ত হও। আচ্ছা বলো তো, একটা বেশ মানে ভালো রকমের পোশাকের কিরকম দাম হতে পারে? মানে যেটা তুমি অন্যান্য অনুষ্ঠানেও পড়তে পারবে আর কি, মানে কেমন দাম হয়? জানি না আমি, না মানে জানি, ওই ধরো 400 ফ্রাঁ। 400? আমি জানতাম তুমি দিতে পারবে না, তাই তো বলছি আমি যাব না। না না, আমি পারবো। আমি জমিয়ে রেখেছি না, সামনের গরমে ন্যান্টেরে গিয়ে লাক শুটিং এর জন্য। ওটা তো ওই হ্যাঁ ওরকম 400 ফ্রাঁ মতোই হবে। তুমি ওটা দিয়ে একটা ড্রেস কিনে নাও। না না, সে কি, সেটা হয় না। ও তো তুমি জমিয়ে রেখেছো নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবে বলে। আহা, তার চেয়ে ঢের বেশি আনন্দ আমার হবে যদি তুমি ড্রেসটা কিনে এনে একটু হাসো। সত্যি 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 সত্যি। ড্রেস হলো সুন্দর লাল একটা গাউন। সেই ড্রেস কেনার জন্য কত রকমের কাণ্ড, মাপ দেওয়া, ডিজাইন দেখা, কত কিছু। মাতিল্ড জীবনে এই প্রথম নিজের ফরমাসে একটা পোশাক পাচ্ছে, তার আনন্দ আর ধরে না। এদিক ওদিক ঘুরিয়ে দেখে তবে সে মাপ দিল। তার নিজের মনের মতো এই প্রথম ড্রেসে কোনো রকম আপোষ করবে না সে। তার যেমনটা পছন্দ ড্রেস যেন ঠিক তেমনই হয়। এদিকে ওই অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসতে লাগলো, তত মাতিল্ডের মুখে আবার মেঘ জমতে শুরু করলো। অ্যাপেলেশিয়ান পর্বতের উপরে নিম্বাস মেঘের মতো থমথমে হয়ে উঠল মাতিল্ডের মুখ। মসিও লুয়াসেলের নজর গেল সেই দিকে। সে মাতিল্ডের কাছে এসে বলল, কি ব্যাপার ডেজি, বেশ কয়েকদিন দেখছি বাগানে রোদ্দুর ওঠেনি কেন গো? নতুন ড্রেস তো এসে গেছে। তাহলে গত 3 দিন জুড়ে মুখে এমন মেঘ কেন? বুঝতে পারছো না?
ওই ড্রেসের সঙ্গে পরার মতো আমার কাছে একটাও গয়না নেই। ঠিকঠাক গয়না না হলে আমাকে বিচ্ছিরি দেখাবে, গরিব ভিখিরির মতো। আমি কিছুতেই যাব না আমি। আচ্ছা তুমি মানে আমি অনেককে দেখেছি আর কি। আচ্ছা ফুলের গয়না পরলে হয় না? কি ফুলের মানে এখন তো কত রকম ফুল এসেছে চারিদিকে, বাগানে দোকানে 10 ফ্রাঁ দিলে না দারুণ সব গোলাপ পাওয়া যাবে। না, বড়লোক মহিলাদের সামনে নিজেকে গরিব দেখানোর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। আমি যাব না, ব্যাস। না 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 না, অমন বলো না। আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা তোমার সেই বন্ধু আছেন না, ম্যাডাম ফরহেস্টিয়ার? তুমি ওর কথা অনেকবার বলেছো আমায়, তোমার ছোটবেলার বন্ধু। আমি জানি আমাদের অবস্থার জন্য তুমি বিয়ের পর একবারও তার সঙ্গে দেখা করোনি, কিন্তু কি আর করার। আচ্ছা তুমি তাকে বলো না, ওর কাছে নিশ্চয়ই অনেক গয়না আছে, তার থেকে যদি একটা দেন। এই ঠিক বলেছো তো, এটা তুমি ভেবেই দেখিনি, তাই না? ঠিক ঠিক ঠিক, বেশ আমি যাব, আমি কাল সকালেই যাব। তাহলে এবার একটু হাসো, তোমার মুখে এমন অন্ধকার দেখলে আমার যে ভালো লাগে না। হাসো মাতিল্ড, হাসো। এই তো আমার সুন্দরী বউ। হ্যাঁ জেন, জেন আছিস? আরে মাতিল্ড, কতদিন পরে এলি? আয় আয়। কেমন আছিস জেন? আমি খুব ভালো আছি রে, তুই কেমন আছিস? ভেবেছিলাম বিয়ে করে আমার বাড়ির কাছাকাছি এসেছে আমার স্কুলের বন্ধু, এখন থেকে রোজ বিকেলে দেখা হবে, পার্কে যাব। কিন্তু কই, বন্ধুর তো পাত্তাই নেই। আরে আর বলিস না, সংসারের এত কাজ, সব সামলে আমার আর আশা হয় না রে। কেন, তোদের হেল্পার নেই? আছে তো, কিন্তু অত বড় বাড়ির দায়িত্ব কি আর তাদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায় বল? সে তো বটেই। তা বল, আজ হঠাৎ? মানে কি যে বলি, আসলে খুব লজ্জা লাগছে। আরে স্কুলের বন্ধুর কাছে লজ্জা কি? বল কি ব্যাপার? মানে আসলে তো জানিসই আমার তো সবে বিয়ে হয়েছে, আমার সব গয়নাও এখনো না মানে ও বাড়ি থেকে এ বাড়িতে আনানো হয়নি। তো এদিকে ওর অফিসের বস তার বাড়িতে একটা বিশেষ পার্টি রেখেছেন। আচ্ছা। আর সেই বিশেষ পার্টিতে আমাদের দুজনকে উনি ডেকেছেন। তো মানে সেখানে পড়ার মতো না আমার কাছে কোনো গয়না নেই বাড়িতে। তোর কাছে কি কিছু হবে? হো হো, এই ব্যাপার, ভাবলাম কি না কি চাইবি। একটু বস, আমি আসছি। যাক বাবা, একবার বলাতেই রাজি হয়ে গেল। দেখি এবার কোনটা পছন্দ হয়। এই নে, আগে চা খা, তারপর এই বাক্স থেকে যে গয়না পছন্দ নিয়ে নিস। আরে এখন আবার এইসব কেন? একদম পাকামো নয়, আগে খা, তারপর নিজের পছন্দ মতো গয়না নিয়ে যাবি। আচ্ছা আচ্ছা, ওকে বাবা, ওকে। তুই না, বাহ, চাটা তো খুব ভালো হয়েছে। চা আর কেক দুটোই ভালো। এবার দেখি খেতে খেতে কোনটা নেওয়া যায়। দেখ না, সবই তো তোর সামনে। বাহ, এই ভেনিশিয়ান ক্রসটা কি সুন্দর, এই পার্লের নেকলেসটাও দারুণ। আরে এই হারটা কি অপূর্ব রে, কি সুন্দর ডিজাইন, প্রতিটা স্টোন কি সুন্দর। আহা, আমি একটু আয়নায় এই হারটা পরে দেখবো? হ্যাঁ হ্যাঁ, দেখ না। না, আসলে আসলে কি জানিস তো, আমার ড্রেসটা হচ্ছে লাল, এটা না ঠিক মানাবে না। আচ্ছা জেন, তোর কালেকশনে আরো কিছু আছে? দাঁড়া, এইটা দেখ তো, এই নেকলেসটা পছন্দ হয় কিনা? অপূর্ব, যেন আকাশের তারা একটা একটা করে পরম যত্নে গেঁথে কেউ মালা বানিয়েছে। প্রতিটা স্টোন কি সুন্দর, সোনার জালি কাজ দিয়ে বাঁধানো। আর দেখ এই লকেটটা, লাল স্টোনটা
এটা যেন নেকলেসটাকে আরো সুন্দর করে তুলেছে। শেন শেন, আমি যদি এই নেকলেসটা নিই। আরে বেশ তো, নে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এসে গেল। আমাদের মাদাম মাতেলদ লুয়াজেল নতুন লাল ড্রেস আর জেনের কাছ থেকে নেওয়া নেকলেস পরে দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপে তিনি নিজেই মুগ্ধ হলেন। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। এই কি আমি এতটাই সুন্দর, নাকি এটা অন্য কেউ? আয়না, কোথাও একটু কোনো খুঁত নেই। ঠিক যেন কড়া শীতের মধ্যে হালকা মিঠে রোদ্দুর বা শরতের বাতাস। এত সুন্দর আমি কোথায় ছিলাম এতদিন? এই আয়না, তোর বিশ্বাস হচ্ছে যে মেয়েটাকে এতদিন ধরে তুই দেখে আসছিস, এই মেয়েটা আসলে সেই মেয়েটাই? বল না আয়না, তোর বিশ্বাস হচ্ছে? আরে ওয়েলকাম ওয়েলকাম লুয়াজেল, কেমন আছো? ভালো স্যার। এই বুঝি তোমার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ স্যার, মাতেলদ, এই আমার বস। হ্যালো স্যার। মাতেলদ, আজ তো দেখছি তুমি আমার পার্টির শো স্টপার। কি অপূর্ব লাগছে তোমার। কি যে বলেন স্যার। আরে কিছু মনে করো না, আমি সুন্দর ভালোবাসি, আর সত্যি তোমায় অপরূপ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে মসিও লুয়াজেল। হ্যাঁ স্যার। তুমি ভাগ্যবান, বুঝলে? অপূর্ব সুন্দরী তোমার স্ত্রী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না, আপনাদের আর সময় নেব না, পার্টি চালু হয়ে গেছে। প্লিজ এনজয়। শিওর। আর মাতেল, তোমায় সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। কি ডার্লিং, ভেসে গেলে নাকি? বাহরে, এত প্রশংসা শুনে ভাসবো না? পার্টি সেরে কিন্তু এই কুৎসিত লোকটার সঙ্গেই ঘরে ফিরতে হবে। শোনো, এই প্রশংসা যেমন আমার, তেমন এই কুৎসিত লোকটাও আমার। আরে মসিয়ে লুয়াজেল, কেমন আছেন? আরে খুব ভালো, খুব ভালো। মসিয়ে লুয়াজেল ভালো আছেন? আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। এই শহরে এলো এমন কে? আলোর মালা জড়িয়ে গায়ে ওই সে সেজেছে। বেশি কোনো রাজকুমারী কিংবা কোনো পরী, রূপে গুণে কথার টানে সেজে আহামরি। শুনুন ম্যাডাম, একটি মিনিট দু চারখানি হাসি মনের মধ্যে মনের মধ্যে মনের মধ্যে ছড়িয়ে দেবে মুক্ত রাশি রাশি। আহা কি রূপ, কি যে বাহার, কোন স্বপ্নের রানী। এই সভাকে এলো নেমে কিভাবে কি জানি, কিভাবে কি জানি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজ সবাই মুগ্ধ আমার রূপে, সবাই দেখে সাজ, সবাই দেখি আমার সাথে বলতে যে চায় কথা। এই শহরের যত আমের বিশেষ বিশেষ মাথা, আমরা বিশেষ বিশেষ মাথা, আমরা বিশেষ বিশেষ মাথা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজ এতদিনে মিটলো যে স্বাদ, পেয়েছি সঠিক স্বাদ। এই মাতেল,
মাতিল, হ্যাঁ বলো চলো বলো। চলো এবার বাড়ি যাই। দাঁড়াও না একটু। এই নাও এই কোটখানা গায়ে চাপিয়ে নাও, বড্ড ঠান্ডা পড়েছে। একই জিনিস দিচ্ছ আমার গায়ে? কোট? আমার সব সাজ নষ্ট হয়ে যাবে যে। আহা, কিন্তু এই কোটটা গায়ে না দিলে যে ঠান্ডা লেগে যাবে। চুপ করো, দেখছো বাকিরা গায়ে কি দারুণ দারুণ দামি ফারের কোট দিচ্ছে, সেখানে আমি এই বিচ্ছিরি কম দামি জিনিসটা গায়ে দেবো? আরে না হলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমার কপাল, কোনো দিন সুখ আমার কপালে বেশিক্ষণ টেকে না। দিলে তো মুটটার 12টা বাজিয়ে। আহা দেখো, জোর করে সেজে গুজে নিজের অবস্থা তো আর আড়াল করা যায় না। আর আমাদের অর্থনৈতিক অবস্থার কথা এখানে সকলেই জানে। এই জ্ঞানটা কাল সকালে দিলে কি খুব খারাপ হতো? আহা, জ্ঞান কোথায় দিলাম, সব মাটি করে দিলেন। চলো চলো বাড়ি চলো, চলো এক্ষুনি চলো। আরে আরে দাঁড়াও, আরে গাড়ি ডাকি একটা। এই মাতিল, দাঁড়াও। ওরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এলো এবং গাড়ি ডাকতে লাগলো, কিন্তু ওই এলাকায় গাড়ির ভাড়া বেশ চড়া, তাই ওরা বেশ খানিকটা হেঁটে এসে একটা কম দামি গাড়ি পেল। তারপর সেই গাড়িতে করে পৌঁছলো বাড়ি। ঘরে এসে মাতেল ভাবলো আবার তো সেই দুঃখের জীবন শুরু হবে। তার আগে সে একবার আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে শেষবারের মতো দেখবে দু চোখ ভরে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ও স্তম্ভিত হয়ে গেল। এই কি হলো, কি হলো? ডেজি, ডেজি, কি হলোটা কি? কি আরে কি হলো বল, কি নেই? নেকলেস। হ্যাঁ, কোথায় পড়ে গেছে? সে কি? কি হবে এখন? এখন কি হবে? এখন কি হবে? এই তুমি তোমার গাউনের মধ্যেটা একবার দেখো তো ভালো করে। এই তো আমি তো দেখছি গাউনের মধ্যে নেই তো। তাহলে নিশ্চয়ই পার্টির ওখানে পড়ে গেছে। না, ওখান থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় আমার স্পষ্ট মনে আছে ওটা আমার গলায় ছিল। হ্যাঁ, কিন্তু রাস্তায় পড়লে তো আওয়াজ হতো, নিশ্চয়ই আমাদের কানে যেত। আচ্ছা, গাড়িতে পড়ে যায়নি তো? গাড়িতে, হ্যাঁ হতেই পারে। তোমার নম্বর মনে আছে নাকি গাড়ির? গাড়ির নম্বরটা না, তুমি লক্ষ্য করেছিলে? না। আমি আসছি। কোথায় যাচ্ছ এখন? হেঁটে হেঁটে পুরো রাস্তাটা দেখি, কোথাও পড়ে থাকলে নিশ্চয়ই পেয়ে যাব। আমি কি করলাম? আহা, শোনো আমি কি করলাম? শোনো, এখন এমন করো না, মাথা ঠান্ডা করো। আমি আসছি। তারপর কি হলো? ওই ঠান্ডায় মাতেল আগুন না জ্বালিয়ে ঠায় বসে রইল দরজার পাশে। ওর ঠান্ডার বোধটাই ছিল না তখন। আর মসিও লোসেল প্রায় সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে খুঁজল সেই নেকলেস, কিন্তু কোথাও পেল না। পুলিশের কাছে গেল, খবরের কাগজের অফিসে গেল, পুরস্কার ঘোষণার কথা ভাবলো, কিন্তু সেই হার আর পাওয়া গেল না। এর মধ্যে মাতেল ওর বন্ধুকে চিঠি লিখে জানালো যে দুর্ভাগ্যবশত নেকলেসের ক্লাস্পটা ভেঙে গেছে। ও সেটি শ্যাকরার দোকানে দিয়েছে সারাইয়ের জন্য, তাই ফেরত দিতে 2 সপ্তাহ লাগবে। সে তো না হয় আপাতত ধামাচাপা দেওয়া গেল, কিন্তু এইবার কি করবে এবার লোসেল দম্পতি? আর কোনো উপায় নেই, আমাদের একটা নতুন নেকলেস কিনে দিতে হবে। আমি সেটাই ভেবেছি। তুমি চলো আমার সঙ্গে। একি, তুমি আমাকে এত বড় দোকানে আনলে কেন? এই দোকান ছাড়া কি আর ওই জিনিস পাওয়া যাবে? ওয়েলকাম মসিও, ওয়েলকাম ম্যাডমোয়াজেল। বলুন আপনারা কি দেখতে চান? আমাদের কাছে অরিজিনাল গোল্ড, ডায়মন্ড সব ধরনের গয়না পাবেন। বলুন কি দেখাবো? আমাদের কাছে এই বাক্সটা আছে, তাতে এই নেকলেসের ছবিটা আছে। অবিকল এইরকমই একটা নেকলেস আমাদের গড়ে দিতে হবে, পারবেন? একদম এরকম। হ্যাঁ, পারবো না কেন? ডিজাইনটা দেখি। স্যার, আমরা যদি না পারি এ শহরে কেউ পারবে না। হ্যাঁ, এই যে ডিজাইনটা। আরে বাবা, আপনি তো একটা দারুণ ডিজাইন এনেছেন। এটা বানাতে কিন্তু অনেক ফ্রাঁ পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু বলুন যে অবিকল এমন জিনিসই বানাতে পারবেন কিনা।
দাম নিয়ে আপনি ভাববেন না। হুবহু পাবেন স্যার, ছবিতে আর জিনিসে তফাৎ করতে পারবেন না। ঠিক আছে, দামটা বলুন। দেখুন স্যার, অবিকল এই রকম জিনিস বানাতে কম করে 40,000 ফ্রাঁ পড়বে। 40,000? আসলে স্যার জিনিস যেমন দাম হতো তেমন। তবে আপনারা প্রথম কাস্টমার, কম করে দিচ্ছি যতটা পারি। আপনাদের জন্য আমার শেষ দাম 36,000। 36? না না, থাক, আমরা বরং আসি। চলো চলো চলো। না, দাঁড়াও। আপনি এই 36 রফা করুন, তবে একটা শর্ত আছে। বলুন। জিনিসটা যদি পছন্দ না হয় তাহলে আপনি পুরো দাম ফেরত দেবেন। পছন্দ না হয় মানে? এটা কি আমরা নিজেদের জন্য নিচ্ছি নাকি? আরে বাবা, এর মধ্যে যদি আসল নেকলেসটা পেয়ে যাই তাহলে তো আর এইটা লাগছে না। ও আচ্ছা, বেশ, যদি পছন্দ না হয় আমি আমার জিনিস কিনে নেব, কিন্তু কিনে নেওয়ার দাম পাবেন 34,000 ফ্রাঁ। আচ্ছা। ও হ্যাঁ, জিনিসটা 6 মাসের মধ্যে ফেরত দিলে তবেই ওই দাম পাবেন স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি আপাতত এই 18,000 ফ্রাঁ এইটা রাখুন। জিনিস হাতে পেলে বাকি দাম দিয়ে যাব। 36,000 ফ্রাঁ? কোথায় পাবো আমরা অত ফ্রাঁ? লোভ, লোভ, আমার লোভ, ভালো থাকার লোভ, বড় লোক হওয়ার লোভ। এক নিমেষে মাটির মধ্যে মিশে গেলাম আমি। আর তোমাকে আমি কোথায় নামিয়ে দিলাম? আমি কেন বেঁচে আছি? মরি না কেন? মাথিল্ড, 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 তুমি শান্ত হও। এইরকম সময় মাথা ঠান্ডা রাখতে হয়। এখন এমন অশান্ত হলে হবে না। শোনো, আমার কথা শোনো। আমার বাবা আমায় মৃত্যুর সময় ওই 18,000 ফ্রাঁ দিয়ে গিয়েছিলেন। সেটা দিয়ে আপাতত বানাতে দিলাম। এবার আমায় ভাবতে হবে বাকি টাকার জোগাড় হবে কিভাবে। কিভাবে? তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি সব ব্যবস্থা করে নেব। কি ব্যবস্থা করবে তুমি বলো? আমার দোষে তোমার আজকে এই অবস্থা। আমার নিজের তো তেমন কিছু নেই না, আমার বাবা মার কাছে আছে। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দাও, আমাকে দূর করে দাও, আমাকে দূর করে দাও তোমার জীবন থেকে। আমি লোভী, আমি পাপী। ও গড, আমাকে শাস্তি দিলে দাও। ওকে শাস্তি দিচ্ছ কেন? ডেজি, ডেজি, এমন করলে মাথা ঠিক রাখা কঠিন হবে। যা হয়ে গেছে তা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। দেখো, আমাদের ভালোবাসাই তো আমাদের মনের জোর। এছাড়াও আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা অনেকেরই থাকে না। কি? সৎ হিসেবে আমার সুনাম। আমি সেই সুনামের জোরে ধার নেব, আর তারপর খেটে সেই ধার শোধ করে আমি। আমার জন্য তোমার আজকে কত ভোগান্তি। আরে পাগল মেয়ে। এই ডেজি, ডেজি, এই তাকাও আমার দিকে, তাকাও, তাকাও। চার্চে যিশুর নাম করে আমি তোমার দায়িত্ব নেবার শপথ নিয়ে, সেগুলো কি মিথ্যে ছিল বলো? আচ্ছা, তুমি যদি আমার হও, তোমার ভালো যদি আমার হয়, তাহলে তোমার খারাপ, তোমার দুর্ভাগ্য সবই তো আমার। এই 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 আমার হাতটা ধরো, ধরো। মাথিল্ড, ডেজি আমার, দেখো আমরা ঠিক এই বিপদ পেরিয়ে যাব। ঠিক আছে, আর কাঁদে না, আর কাঁদে না। দেখি চোখ মুছে দিই। আর কাঁদে না, আর কাঁদে না, কিচ্ছু হয় না। তারপর মসিও লোয়াসেল লোন নিল। এর থেকে 1,000, ওর থেকে 500, বন্ধু বান্ধবদের থেকে আবার চড়া সুদেও। বিভিন্ন জায়গায় সই করে দিল, এটা না ভেবে যে এই ধারের চক্রবুহ থেকে ও বেরোতে পারবে কিনা। কি ভয়ানক দুর্ভাগ্য যে ডেকে আনছে নিজের জীবনে, সেটা বিন্দু মাত্রও ভাবল না। ওর মাথায় তখন একটাই চিন্তা, নেকলেসটা ফেরত দিতে হবে। শেষমেশ
বাকি 18,000 ফ্রাঁ জোগাড় হলো। অবশেষে মাতিল্ড যখন নেকলেস নিয়ে দিতে গেল ওর বন্ধু মাদাম ফহেস্তিয়ারকে, তিনি বাক্স খুলেও দেখলেন না, শুধু ঠান্ডা গলায় বললেন, আর একটু আগে দিতে পারতিস, যদি এর মধ্যে আমার এই গয়নাটা লাগতো। এই জন্যই কাউকে গয়না দিতে নেই। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো? বল। আমি সেই ছোট্টবেলা থেকে স্যারের কাছে কাজ করছি। আমায় আপনি কম মাইনে দিন, কিন্তু আমায় কাজ থেকে ছাড়াবেন না। আমি স্যারকে বড্ড ভালোবাসি। তোকে এই কদিনে আমিও খুব ভালোবেসে ফেলেছি রে ডেভিড, কিন্তু কি করি বল। এখন আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছিস। এই বাড়ি ছেড়ে আমরা নদীর পাশের বস্তিটায় উঠে যাচ্ছি। তোর মাইনে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আর নেই রে। আমায় মাইনে দিতে হবে না ম্যাডাম, মাইনে দিতে হবে না, শুধু খেতে দেবেন। না ডেভিড, সেটা হয় না। তুই কেন বিনা মাইনেতে কাজ করবি? ডেভিড, তুই বড্ড ভালো ছেলে রে। দেখিস, ঠিক একটা ভালো জায়গায় তুই কাজ পেয়ে যাবি। আসি ম্যাডাম। স্যারের সাথে দেখা হলো না। ম্যাডাম, আমায় ভুলে যাবেন না যেন। কি যে বলিস, তোকে কি ভোলা যায়? তুমি কোথায় গিয়েছিলে? আমি তো সেলাইয়ের কাজ নিয়েছি। দেখো না, ঘরে তো সারাদিন তেমন কোনো কাজ থাকে না, এবার একটু সময় কাটবে। আহা, তুমি কেন আবার এইসব? শোনো না, সারাদিন অফিসে খাটো, এবার ওই পার্ট টাইমের কাজটা ছেড়ে দাও না গো। তুমি বড্ড রোগা হয়ে গেছো। আহা, আমার তো কাজ করতে ভালো লাগে, তুমি জানো না। আর রোগা হওয়া তো ভালো, বলো, বেশ সুন্দর ফিট থাকা যায়। হ্যাঁ, তাই না? ও কি, তোমার চোখে জল কেন? তোমায় না বলেছি একদম কাঁদবে না ডেজি? না, কোথায় কাঁদছি না তো। এখন আর কেঁদে কি করবো বলো? শুধু তোমার দুঃখটাই আমি আর সহ্য করতে পারছি না। তোমায় বলেছি না ডেজি, তুমি পাশে থাকলে আমার আর কোনো দুঃখ নেই। শুরু হলো ওদের কষ্টের জীবন, একটা একটা করে সুদ সহ ধার শোধের জীবন। মাতিল্ড স্বেচ্ছায় ঘরের সব কাজ করতে লাগলো। বাসন মেজে মেজে ওর গোলাপের মতো নখ ভেঙে গেল, রান্নার ধোঁয়া লেগে নষ্ট হয়ে গেল দুধে আলতায় গায়ের রং। রোজ সকালে রাস্তার কল থেকে জল আনতে আনতে ভেঙে গেল সোনার শরীর। হাটে বাজারে 1-2 পাইয়ের জন্য ঝগড়া করতে করতে ভেঙে গেল গলা। একদম সাদা মাটা চেহারায়, অত্যন্ত সাধারণ পোশাকে ও দরদাম করতে লাগলো ফলওয়ালার সাথে, দুধওয়ালার সাথে, সবজিওয়ালার সাথে, যাতে একটু একটু করে পয়সা বাঁচে। প্রতি মাসে কিছু ধার শোধ হতো, আর কিছু ধার থাকতো বাকি। লোকজন দোরগোড়ায় এসে দু কথা শোনাতো। লুয়াসেল সারা দিন অফিসে খেটে রাতে আবার একটা পার্ট টাইম কাজ করত অন্য এক মালিকের গতিতে। মাতিল্ড কাঁদত না আর, অনেক শক্ত হয়ে গিয়েছিল ও। শক্ত চোয়াল, কঠিন মন, একটা একরোখা ব্যাপার ফুটে উঠেছিল ওর চোখে মুখে। কি ভাবতো ও? আয়না, ও আয়না, চিনতে পারো আমায়? আমি তোমাদের সেই মাতিল্ড, শুধু কেমন সত্যি গরিব হয়ে গেছে চেহারাতেও, তাই না? এই আমার জট পড়া চুল, রিপু করা স্কার্ট,
লাল রুক্ষ হাত। চিনতে পারো আমায়? এখন আমি হাঁটু গেড়ে বসে মেঝে মুছতে মুছতে তারস্বরে পাশের বাড়ির মেয়েটার সাথে ঝগড়া করি, বালতি বালতি জল ঢেলে শ্যাওলা তুলি, বাজারে 1 পাই 2 পাই নিয়ে অশান্তি বাঁধাই দোকানের সাথে। জানা হয় না, শুধু মাঝে মাঝে ও যখন দুপুরবেলা কাজে যায় আর চারপাশটা অদ্ভুত শান্ত নিস্তব্ধ হয়ে যায়, আমি অনেক দিন আগের সেই সন্ধেটার কথা ভাবি, সেই নেমন্তন্নের সাজের সন্ধেটা। আচ্ছা আয়না, বলো তো, যদি সেই নেকলেসটা না হারাতো তাহলে কি আমার জীবন অনেক বেশি সুস্থির, অনেক বেশি সুন্দর হতো? কে জানে। জীবন কি অদ্ভুত রহস্যময় না? কি ক্ষুদ্র, কি অসহায় এই জীবন। কত ছোট ছোট জিনিস রক্ষা করা বা হারানোর মধ্যে দিয়ে আঙুলের ফাঁকে জীবনের মানে পাল্টে যায়। আয়না, বুঝতে পারছো? চিনতে পারছো আমায়? আমি যে সেই তোমার মাতিল্ড। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। 10 বছর পরে ওদের যত ধার যত দেনা সব শোধ হয়ে গেল সেদিন মাতিলদের মনে হলো বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। সেদিন ছিল একটা রবিবার। ওর মনে হলো সে আগেকার মতো একটু পার্কে বেড়াতে যাবে, সেই শজেলিসে পার্কে। সন্ধে নামার মুখে 10 বছর পরে ও পার্কে গেল। কত বছর পরেই পার্কে এসেছি, কি যে ভালো লাগছে। এতদিনে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। হাওয়াটা কি মিষ্টি। ওই মহিলাকে যেন চেনা চেনা মনে হচ্ছে। বাচ্চা নিয়ে হাঁটতে বেরিয়েছেন। আরে জেন না? জেন। সরি, আপনাকে আমি ঠিক... আরে জেন, আমি মাতিল্ড লোয়াজেল। মাতিল্ড, এ কি অবস্থা তোর? কিভাবে এমন হলো? কত কাল কোনো খোঁজ নেই। কি হয়েছে তোর? যা হয়েছে সব তোর জন্যই হয়েছে। আমার জন্য? কি বলছিস তুই? হ্যাঁ, তোর জন্য। তোর মনে আছে ওর বসের নেমন্তন্নতে আমি তোর থেকে একটা নেকলেস নিয়ে গেছিলাম? হ্যাঁ, ওটা আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছিস? তুই তো কদিন পরেই ওটা ফিরিয়ে দিয়ে গেলি। না, তোর নেকলেসটা আমি হারিয়ে ফেলেছিলাম। ও, তখন শ্যাকরার কাছে গিয়ে অবিকল অমন একটা নেকলেস বানাই। অত দামি হীরের গয়না বানাবার সামর্থ্য আমাদের কোথায় ছিল বল? নিজের সঞ্চয় ভেঙে চারিদিক থেকে ধার করে 36,000 ফ্রাঁ জোগাড় করে তোর নেকলেস তোকে ফেরত দিই। 10 বছর লেগে গেল রে সেই ধার শোধ করতে। আর এই 10 বছরে আমাদের দুজনের বয়স দ্বিগুণ বেড়ে গেল। যাক, আজ আমরা দুজন মুক্ত। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। দাঁড়া, তুই বলছিস আমার নেকলেসের বদলে তুই আরেকটা হীরের নেকলেস এনে দিয়েছিলি আমায়? বুঝিসনি তাই না? শ্যাকরার হাতে জাদু আছে, একদম একরকম বানিয়ে দিয়েছিল, পারফেক্ট। মাতিল্ড, বন্ধু আমার, তুই এটা কি করেছিস? হ্যাঁ, আমায় একবার বলতে পারতিস তো। কেন? ওই নেকলেস যেটা আমি তোকে দিয়েছিলাম ওটা নকল পাথরের ছিল। কি? ওটার বাজার দর তো 500 ফ্রাঁ না। ও গড! এই হলো আমার মাতিল্ডের গল্প।
কেমন লাগলো চিঠি লিখে জানাবেন এই রেডিও দপ্তরে। কেমন? শুনলেন গীদ মোপাসর রচনা অবলম্বনে দ্য নেকলেস। পুনর্কথন রুদ্ররূপ মুখোপাধ্যায়। নির্দেশনা তমালি চৌধুরী। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মাতিলদ লোয়াজেল ইপসিতা। মসিয়ে লোয়াজেল করক সামন্ত। মাতিলদের মা অরুণিমা ঘোষ। মাতিলদের বাবা সুমন চক্রবর্তী। ডেভিড শোভন সোম কামিলা। জেন ফোহেস্তিয়ে শ্রমণা রায়চৌধুরী। শ্যাকরা রুদ্ররূপ মুখোপাধ্যায়। যশ রাপনিউ ইন্দ্রনীল ভাদুরী এবং কথক নন্দিনী ভৌমিক। শব্দগ্রহণ সন্দীপ পাল ও সঞ্জিত গিরি। আবহ সৌরভ মণ্ডল। পোস্টার শুভদীপ মুখার্জি। স্ক্রিপ্ট মেন্টরিং সুজাতা ঘোষ। প্রযোজনায় সাউন্ড আইডিয়াস। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার ঠিক রাত 10টায় মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi presents Friday Classics. Friday Classics.